আর এই রেখাটার ছেদ বিন্দু হচ্ছে 5 4। তার মানে এটা বলা যায় যে এটা যদি আমাদের 1 নাম্বার সরলরেখা হয় আর এটা যদি আমাদের কি 2 নাম্বার সরলরেখা হয়, এই দুইটা সরল মানে আমরা যদি একটু দেখি যে একটা সরলরেখা আছে আর একটা সরলরেখা আছে, এদের ছেদ বিন্দুটা হচ্ছে 5 4। তার মানে দুইটা রেখায় আসলে 5 4 বিন্দু দিয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা এটা দিয়ে কিন্তু সহজে এ আর বি এর মানটা বের করে ফেলতে পারি। যে 1 নাম্বার রেখাটা যদি আমাদের 5 4 বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারবো? 3 × 5 প্লাস বি × 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা আসছে 16, তাহলে আসছে মাইনাস, তো বি এর মান আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে 1 নাম্বার সরলরেখাটা আসলে কেমন হয়ে যাচ্ছে? 1 নাম্বারটা এরকম হয়ে যাচ্ছে যে আমার 3x - 4y ইজ ইকুয়াল টু -1। বা যদি আমরা এরকম চিন্তা করি যে x/-1/3 প্লাস y/1/4 ইজ ইকুয়াল টু 1। ওকে, আবার 2 নাম্বার সরলরেখাটাও কি করতেছে? তোমার হচ্ছে 5 4 বিন্দু দিয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি লিখতে পারো a × 5 প্লাস 6 × 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তো 2 নাম্বার সরলরেখাতে আমরা 5 4 বিন্দুটা বসাই দিছি। বসাই দিলে এটা আসছে 25, তার মানে এখান থেকে তোমার এর মানটা চলে আসতেছে -5। তাহলে এটা আমরা যদি হচ্ছে তাহলে দেখি যে 2 নাম্বারটা কেমন দেখতে হয়ে যায়। তোমার -5x প্লাস 6y ইজ ইকুয়াল টু -1। তাহলে x/1/5 প্লাস y/-1/6 ইজ ইকুয়াল টু 1। এখন বলা হয়েছে যে প্রথম রেখাটা x অক্ষকে a বিন্দুতে ছেদ করে, দ্বিতীয় রেখাটা y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। তো প্রথম রেখাটা x অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? প্রথম রেখাটা x অক্ষকে -1/3, 0 বিন্দুতে ছেদ করবে, তাহলে এর মানটা এটা হবে। আর দ্বিতীয় রেখাটা y অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? দ্বিতীয় রেখাটা y অক্ষকে ছেদ করবে 0, -1/6, তাহলে এটা আমাদের b বিন্দু হবে। তো আমরা যদি একটু ছবিটা চিন্তা করি কেমন হচ্ছে, ছবিটা যদি একটু চিন্তা করো যে একটা হলো তোমার এটা a, এটা -1/3, 0, আর এখানে আসতেছে b, এটা আসতেছে 0, -1/6। তাহলে এইটার যদি আমাদের এবি রেখা হয়, এর সমীকরণ কি হবে? এবি এর সমীকরণ হবে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে তোমার 1/3, তো নেগেটিভ সাইডে আছে বলে -1/3, আর এইটুকু দৈর্ঘ্য হচ্ছে -1/6। এটা হলো এ, ক্যাপিটাল এ, এটা কি বলবো, x/a y/b ইজ ইকুয়াল টু 1। এভাবে যদি তুমি লিখতে চাও তাহলে x/-1/3 y/-1/6 ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা হবে -3x - 6y ইজ ইকুয়াল টু 1। সো এক সাইডে নিয়ে আসলে 3x প্লাস 6y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আনসার। এটা হচ্ছে কিসের ইকুয়েশন? এটা একটা আনসার। সো আলটিমেটলি আমাদের তিনটা আনসার ছিল, বি এর মান কত, এ এর মান কত, আর হচ্ছে এবি রেখার সমীকরণ কত। এটা কিন্তু পেয়ে গেছি। ওকে, পরেরটাতে যাও। যে একটা বর্গের একটা শীর্ষ হচ্ছে তোমার 1 2, আর একটা কর্ণ হচ্ছে তোমার এটা। তো আমরা যদি বর্গটা ড্র করি, মনে করো একটা বর্গ ড্র করলাম, এটা একটা বর্গ, এর একটা শীর্ষ হচ্ছে তোমার 1 2। তো বর্গের দুইটা কর্ণ থাকে, একটা হচ্ছে এরকম দেখতে আর একটা হচ্ছে এরকম দেখতে। তো যদি আমাদের গ্রিন কালারের কর্ণটা হয়, তাহলে হচ্ছে এই বিন্দু দ্বারা এই জিনিসটা সিদ্ধ হবে। আর যদি সিদ্ধ না হয় তাহলে এটা ব্লু কালারের কর্ণ। তো আমরা যদি দেখি যে 3 × 1 - 4 × 2 -6, মানে 3 মাইনাস কত, 8 আর 6 14, এটা কিন্তু আসতেছে -11। এটা কিন্তু সিদ্ধ হয় নাই, সমীকরণটা সিদ্ধ হয় নাই। তার মানে আমাদের গ্রিন কালারের কর্ণটা দেয়া নেই। আমাদেরকে কোন কর্ণটা দেয়া হয়েছে? এই ব্লু কালারের কর্ণটা দেয়া হয়েছে। এটা কত? 3x - 4y - 6 ইজ ইকুয়াল টু 0। সো এটা আসলে ম্যাটার করে না কোন কর্ণ দেয়া হয়েছে, কারণ আমাদের এই আমাদেরকে বের করতে হবে যে এ বিন্দুগামী বাহুদ্বয়ের সমীকরণ। তো দেখো, এ বিন্দুগামী বাহু আচ্ছা কি আছে, এ বি সি ডি। ওকে, তো একটা হচ্ছে এডি আর একটা হচ্ছে তোমার এবি। তো এই রেখাটাও তোমার হচ্ছে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, যেহেতু এটা বর্গ। এই রেখাটাও কি এই 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কার সাথে? আমাদের গিভেন যে কর্ণটা আছে তার সাথে। ইভেন অন্য কর্ণটা দেয়া থাকলেও তাও কি হচ্ছে, যদি আমার এই কর্ণটা দেয়া থাকতো, এই পাশের কর্ণটা দেয়া থাকতো, তাও তোমার এটা 45, এটা 45। সো আলটিমেটলি দুইটা ক্ষেত্রে একই। সো তোমার ভেজালের কিছু নাই। সো আলটিমেটলি কি হচ্ছে আমাদের, যে এটাও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, এটাও 45 ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে। সো এই রেখাগুলোর ঢাল যদি তুমি m2 চিন্তা করো, আর এই রেখাটার ঢাল যদি তুমি m1 চিন্তা করো, সেটা কি হবে? মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, মানে আসতেছে 3/4। তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে tan থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই কত, 1 প্লাস m1 m2। ওকে, 1 প্লাস m1 m2।
তুমি মানগুলো যদি বসাই দিতা, tan45 এর মান হচ্ছে 1 প্লাস মাইনাস 3/4 মাইনাস m2 আর 1 প্লাস 3/4 m2। তো এটা যদি লসাগু করতাম আমি, তাহলে কি আসতো? 1 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3 মাইনাস 4m2, আর এখানে আসতো 4 প্লাস 3m2। তাহলে এখান থেকে যোগ বিয়োগ করলে কি আসতো? যে 4 প্লাস 3m2 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3 মাইনাস 4m2, এরকম একটা আসতো। তুমি একবার প্লাস নিবা, প্লাস দিলে দেখবা যে তোমার m2 এর মানটা কত আসতেছে। প্লাস দিলে দেখবা যে m2 এর মানটা আসতেছে মাইনাস কত? -1/7। ঠিক আছে, প্লাস দিলে m2 এর মানটা আসতেছে -1/7, আর মাইনাস নিলে m2 এর মানটা চলে আসবে তোমার হচ্ছে শুধু 7। ঠিক আছে, তাহলে এই রেখাটার একটা ঢাল হচ্ছে -1/7 আর আরেকটা ঢাল হচ্ছে শুধু 7, এবং দুইটাই এই বিন্দু দিয়ে যায়। তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণ একটার জন্য হবে হচ্ছে তোমার y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m এর ভ্যালুটা -1/7 x মাইনাস x1, এটা একটা। আরেকটা হচ্ছে y মাইনাস y1 m x মাইনাস x1, এটা হচ্ছে আরেকটা। এই দুইটা এখন হিসাব করো, এটা হচ্ছে তোমাদের আনসার। ঠিক আছে, এই অঙ্ক তোমরা করে করে খুবই অভ্যস্ত, এই জন্য এটা আমি বেশি গুরুত্ব দিয়ে করালাম না, পারবা তোমরা এটা। ওকে, এরপরে কি বলা হয়েছে? যে এই রেখা এবং এই রেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ, কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ গুলা এক্স অক্ষকে পি আর ওয়াই অক্ষকে কিউ এস বিন্দুতে ছেদ করে। মানে যে রেখাটা এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করে সেটা ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করবে, আর যেটা এক্স অক্ষকে আর বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে ওয়াই অক্ষকে এস বিন্দুতে ছেদ করবে। তাহলে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা সমদ্বিখণ্ডকের ছেদ বিন্দু দিয়ে যায় এবং পিএস রেখার সমান্তরাল। সো এটা তোমাকে একটু ছবি আমরা ড্র করতে পারি। তো দেখো, এই দুইটা ছেদ বিন্দুটা আগে আমরা বের করে ফেলি। ছেদ বিন্দুটা আগে বের করো, ছেদ বিন্দুটা আমরা বের করি। ওকে, ছেদ বিন্দুটা কত হবে? যদি আমরা ইকুয়েশন মোডে গিয়ে করি, এটা আমরা দেখাচ্ছি না। ছেদ বিন্দুটা হবে তোমার হচ্ছে 1 2। ওকে, এই দুটো সমীকরণ সমাধান করলে ছেদ বিন্দুটা চলে আসবে তোমার কত? ছেদ বিন্দুটা চলে আসবে তোমার হচ্ছে 1 2। ওকে, তো মনে করো আমরা সমদ্বিখণ্ডক গুলা জাস্ট ড্র করতেছি, আমরা কিন্তু অরিজিনাল সরলরেখা ড্র করতেছি না। মনে করো সমদ্বিখণ্ডক দুইটা আমরা ড্র করতেছি, এটা হলো সমদ্বিখণ্ডক গুলো আমরা ড্র করতেছি। একটা সমদ্বিখণ্ডক মনে করো এইটা, আরেকটা সমদ্বিখণ্ডক মনে করো এইটা। সমদ্বিখণ্ডক গুলো ড্র করতেছি, এদের ছেদবিন্দুও কিন্তু সেম আসবে। যে দুইটা সরলরেখা আছে, এদের যদি দুইটা সমদ্বিখণ্ডক থাকে কোণের, ঠিক আছে, কোণের সমদ্বিখণ্ডক গুলো যদি থাকে, এদের ছেদবিন্দু আর তোমার হচ্ছে কি বলতো, আর তোমার মেইন সরলরেখার ছেদবিন্দু গুলো সেম হবে। তো আমরা সমদ্বিখণ্ডক গুলো ড্র করতেছি। এর মধ্যে প্রথম যে সমদ্বিখণ্ডকটা আছে, এটা এক্স অক্ষকে যদি পি বিন্দুতে ছেদ করে, এই যে পি বিন্দুতে ছেদ করে, তাহলে সেটা ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করবে। তাহলে ওয়াই অক্ষকে সেটা কোন বিন্দুতে ছেদ করবে? কিউতে। আচ্ছা, আবার দ্বিতীয়টার জন্য এই তোমার এটা যদি এক্স অক্ষকে আর বিন্দুতে ছেদ করে, তাহলে সেটা ওয়াই অক্ষকে এস বিন্দুতে ছেদ করবে। এটা হলো কাহিনী। তাহলে এখন তুমি সমদ্বিখণ্ডকের সমীকরণটা বের করতে পারো, যে সমদ্বিখণ্ডকের সমীকরণ কিসের? কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ কি হবে বলতো? একটা হবে 2x মাইনাস 3y প্লাস 4 ডিভাইড বাই রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2y মাইনাস 3x মাইনাস 1 রুট ওভার 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। সো মজার ব্যাপার হচ্ছে এই দুইটা কাটা যায়, মজার ব্যাপার না, ভালো ব্যাপার আর কি এটা। তাহলে এটা এরকম হয়ে যাচ্ছে যে 2x প্লাস 3y মাইনাস 3y প্লাস 4 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2y মাইনাস 3x মাইনাস 1। তো প্লাস যদি তুমি নিতা, প্লাস দিলে তুমি কি পাবা বলো? প্লাস দিলে তুমি পাবা সেটা হচ্ছে তোমার 2x মাইনাস 3y প্লাস 4 ইজ ইকুয়াল টু 2y মাইনাস 3x মাইনাস 1। তাহলে এটা যদি হিসাব করো তাহলে কি আসবে? একটা আসবে হচ্ছে তোমার 3 আর 2 5x মাইনাস 5y ইজ ইকুয়াল টু আসতেছে কত? ইজ ইকুয়াল টু আসতেছে মাইনাস 5। তাহলে x বাই মাইনাস 1 প্লাস হচ্ছে y বাই 1 ইজ ইকুয়াল টু 1, এরকম একটা জিনিস আসতেছে। তাহলে এইটা তোমার এক্স অক্ষকে ছেদ করে -1,0 বিন্দুতে, যদিও ছবিতে এটা -1 হয় না তারপরেও। আর এটা ওয়াই অক্ষকে ছেদ করে কত? এটা হলো 101 বিন্দুতে ছেদ করে, তাহলে এটা 01। ওকে ফাইন। আবার মাইনাস নিলে তুমি কি পাবা? মাইনাস নিলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার 2x মাইনাস 3y প্লাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 2y প্লাস 3x প্লাস 1 ইজ ইকুয়াল টু, এরকম করলে কি আসবে বলতো? x প্লাস হচ্ছে তোমার y ইজ ইকুয়াল টু আসবে 3। তাহলে তুমি এরকম লিখতে পারো
যে তোমার x/3 প্লাস y/3 ইজ ইকুয়াল টু 1। তাহলে এইটা x অক্ষকে r বিন্দুতে ছেদ করবে, সো r টা হবে তোমার হচ্ছে 30, আর y অক্ষকে s বিন্দুতে ছেদ করবে, তাহলে s টা হবে তোমার হচ্ছে 0,3। এটা হলো ঘটনা। s টা কত? s হচ্ছে তোমার 0,3। তো আমাদের এমন একটা সরলরেখা সমীকরণ বের করতে হবে যেটা হচ্ছে কি, এই যে PS রেখাটা আছে তার সমান্তরাল এবং কি 1-2 বিন্দু দিয়ে যায়। এটা হলো ঘটনা। তো PS রেখার সমান্তরাল যদি হয়, তাহলে PS রেখার ঢাল যা হবে এই ঢালও কি হবে, এটা ঢালও কিন্তু সেম হবে। সো PS রেখার ঢালটা কত? PS রেখার ঢাল হচ্ছে তোমার কোটি দ্বয়ের অন্তর, তার মানে হচ্ছে 3 - 0 ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর 0+1। সো PS রেখার ঢাল আসছে তোমার 3। তাহলে এই রেখাটা ঢাল হচ্ছে তোমার 3, এবং এটা কোন বিন্দু দিয়ে যায়? এটা 1-2 বিন্দু দিয়ে যায়। অতএব নির্ণেয় সমীকরণ, নির্ণেয় সমীকরণ y-2 ইজ ইকুয়াল টু 3x-1, এই যে y-y1 mx-x1, এটা তোমরা এখন হিসাব করলেই তোমার কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এটাই কিন্তু তোমার হচ্ছে কাঙ্ক্ষিত আনসার। ওকে, সো ভিডিওটা একবার একটুখানি দেখে নিও, যদি তোমাদের কোনো জায়গায় প্রবলেম থাকে আমি স্টেপ বাই স্টেপ বলছি, সো হোপফুলি তোমরা বুঝতে পারবা, আরেকবার রিপিট করার দরকার নেই। পরেরটাতে দেখো যে এই রেখাটার মূল বিন্দু থেকে দূরত্ব 1/√3, তাহলে ফাই এর মান বের করতে হবে। সো এইটাকে তুমি যদি একটুখানি মডিফাই করো ইকুয়েশনটাকে, তাহলে এরকম আসবে যে x/ফাই প্লাস হচ্ছে ফাই ওয়াই -1 ইজ ইকুয়াল টু 0। সো মূল বিন্দু থেকে দূরত্ব কিভাবে বের করে? মূল বিন্দু মানে হচ্ছে তোমার 0, 0 ওকে হতে দূরত্ব, এটা তোমাকে বলা হয়েছে হচ্ছে 1/√3। তো দূরত্ব বের করার সিস্টেম কি, যে 0, 0টা এখানে বসাই দিতে হয়, তাহলে 0 + 0 - 1 এর মডুলাস এভাবে √1/5 এটার স্কোয়ার প্লাস হচ্ছে কি ফাই স্কোয়ার। ওকে, এটা ভ্যালুটা কত? 1/√3। তো বর্গ করে দিলে রুটের রুট দাঁড়ানোর জন্য আর কি 1/1/5 স্কোয়ার প্লাস ফাই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/3। তো তোমরা যদি এখন লসাগু করো, লসাগু একটু পরেই করি, 1/5 স্কোয়ার প্লাস ফাই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। তাহলে দেখো কি আসবে এখানে, ফাই স্কোয়ার দিয়ে গুণ করলে 1 প্লাস ফাই 4 প্লাস ফাই 3 ফাই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু 3 ফাই স্কোয়ার, এরকম একটা ডাটা আসতেছে। তাহলে ফাই 4 - 3 ফাই স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এরকম যদি আমাদের হয়, তাহলে এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো যে ফাই স্কোয়ার হোল স্কোয়ার -3 ফাই স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এটা একটা ফাই স্কোয়ারের দ্বিঘাত সমীকরণ। তাহলে ফাই স্কোয়ারের মানটা কত হবে? ফাই স্কোয়ারের মানটা হবে -b প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac ডিভাইড বাই 2a। তো এটা আসতেছে 9 - 4 5, 3 প্লাস মাইনাস √5, এরকম লিখি যে ফাই স্কোয়ারের মানটা আসতেছে 3 প্লাস মাইনাস √5 ডিভাইডেড বাই 2। তো তুমি যদি একটুখানি খেয়াল করো, একটা হচ্ছে 3 প্লাস √5 আর একটা হচ্ছে তোমার 3 মাইনাস √5, এরকম একটা ডেটা আসতেছে। তো ফাই স্কোয়ার বলতে এটা একটা পজিটিভ টার্ম হবে, যেহেতু ফাই এর বর্গ, এটা কিন্তু অবশ্যই কি হবে, একটা পজিটিভ টার্ম হবে। এবং এইটাও হচ্ছে তোমার পজিটিভ, √5 3-এর থেকে বড়। আবার এটাও কি, এটাও হচ্ছে তোমার পজিটিভ, সরি 3 √5 থেকে বড়। আলটিমেটলি দুইটাই কিন্তু পজিটিভ রেজাল্ট দিবে। তুমি একটু হিসাব করে দেখো যে 3 প্লাস √5 এর মানও পজিটিভ আসে, 3 মাইনাস √5 এর মানও কি আসতেছে, পজিটিভ আসতেছে। তাহলে ফাই স্কোয়ারের মান কিন্তু দুইটাই হতে পারে। বাট ফাই এর মানটা বলা হয়েছে গ্রেটার দেন 0, মানে ফাই এর মানটা শুধুমাত্র পজিটিভ গুলা নেওয়া যাবে, নেগেটিভ গুলা নেওয়া যাবে না। তাহলে ফাই মানটা কি হওয়া উচিত ছিল, +-√3 +-√5/2। তো এখানে কিন্তু ফাই এর নেগেটিভ ভ্যালু গুলা নেওয়া যাবে না। অতএব ফাই এর ভ্যালুটা কি হবে, জাস্ট +√3 +-√5 ডিভাইডেড বাই 2। সো আলটিমেটলি ফাই এর ভ্যালু গুলা কি আসবে, ফাই এর ভ্যালু গুলো অলওয়েজ কি আসবে, পজিটিভ আসবে, যেহেতু ফাইটা গ্রেটার দেন 0। এটাই হচ্ছে আনসার। ফাই স্কোয়ারের ভ্যালুটা কিন্তু নেগেটিভ আসতে পারবে না, কিন্তু দুইটাই যেহেতু পজিটিভ আসে, সো দুইটাই আসলে অ্যাকসেপ্টেবল। সো ফাই স্কোয়ারের ভ্যালু দুইটাই হতে পারে, কিন্তু ফাই এর ভ্যালু কি হবে, ফাই এর ভ্যালু কিন্তু নেগেটিভটা নেওয়া যাবে না, ফাই এর ভ্যালু শুধুমাত্র একটা নিতে হবে, পজিটিভটা। কেন? কারণ হচ্ছে তোমার এখানে লেখা আছে কোশ্চেনে যে ফাই ইজ গ্রেটার দেন 0। ওকে, তাহলে এটা আমরা বুঝতে পারছি। এখন চলো পরবর্তীতে যাই, যে তোমার একটা বর্গের কি বলা হয়েছে, যে একটা বর্গের এবিসিডি বর্গের এ আর বি এর স্থানাঙ্ক দেওয়া আছে 0,058, তাহলে ডি এর স্থানাঙ্ক বের করতে হবে। এখানে অ্যাকচুয়ালি ডি এর স্থানাঙ্ক ডি এর স্থানাঙ্ক বের করতে হবে বলাটা ঠিক না, কোশ্চেনটা মনে হয় একটু ভুল আছে, এখানে থাকা উচিত ছিল যে সি আর ডি এর স্থানাঙ্ক বের করো আর কি। তো যাই হোক, যদি ডি এর স্থানাঙ্ক বলে ওকে ফাইন, আমরা ডি এরটা বের করবো, সি এর স্থানাঙ্ক চাইলে একইভাবে আমরা বের করে ফেলতে পারবো।
তো যাই হোক, আমাদের কি বলা হয়েছে দেখো তো, আমরা যদি একটা বর্গ ড্র করি, আমরা যদি বর্গ ড্র করি, এটা হলো এ, এটা হলো তোমার 0 0, এটা হলো বি, এটা হচ্ছে তোমার 5 8। ওকে, তো সিডি, এ বি সিডি দেয়া আছে তাই না, তার মানে এটা যদি সি হয় এটা হবে তোমার ডি, এরকমও হইতে পারে। আবার কেউ যদি বলে ভাইয়া আমি এই পাশেও তো একটা বর্গ আঁকতে পারি, তাই না, এই পাশেও কিন্তু সে একটা বর্গ আঁকতে পারে, তাহলে তার জন্য তোমার হচ্ছে জিনিসটা এরকম হতে পারে যে এটা সি হতে পারে, আমি প্রাইম দিচ্ছি, এটাও কি হতে পারে, ডি হতে পারে। সো আলটিমেটলি সি আর ডি, দুইটা সি বিন্দু আসা সম্ভব, দুইটা ডি বিন্দু আসা সম্ভব। আচ্ছা, তো লিখে রাখো, এখন আমরা যে অঙ্কটা করব এটা অনলি অ্যাপ্লিকেবল ফর বর্গ, ঠিক আছে, অনলি অ্যাপ্লিকেবল ফর বর্গ। যদি বর্গ ছাড়া অন্য কিছু হয় তাহলে এই অঙ্কটা করা যাবে না, কারণ সেই ক্ষেত্রে এটা ইনসাফিসিয়েন্ট ডেটা, যে দুইটা ডেটা থাকলে বর্গ ছাড়া অন্য কিছু বের করা যায় না, শুধু বর্গেরটাই বের করা যায়। ওকে, তো দেখি আমরা কিভাবে বের করতে পারি। দেখো, মনে করো যে আমরা এবি রেখার ঢালটা বের করতেছি, এবি এর ঢাল, এটা কি হবে, এম এবি, এটা কি হবে। তোমরা চিন্তা করতে পারো ভাইয়া এটা তো হচ্ছে কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর, তার মানে আসবে 8/5। ওকে, তো একটু জিনিস চিন্তা করো, এইটা হইলো কোটির অন্তর তাই না, কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর, আর এটা কি, এটা হচ্ছে ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর। মানে একটু চিন্তা করে তুমি যদি দেখো যে ভাইয়া এইখানে যে 8/5 আসছে, এটা হইলো কোটির পরিবর্তন, কোটির পরিবর্তন, মানে কোটি কতটুকু চেঞ্জ হয়। আর এটা কি, এটা হচ্ছে তোমার ভুজের পরিবর্তন, ভুজের পরিবর্তন, উপরেরটা হচ্ছে কোটির, নিচেরটা হচ্ছে কি, নিচেরটা হচ্ছে ভুজের পরিবর্তন। তাহলে একটু চিন্তা করো তো, এই 8/5 আমরা কি কি ভাবে পাইতে পারি। যদি এরকম হইতো যে -8/-5, তাও ঢালটা 8/5 আসবে, মানে কোটি যদি 8 কমে, ভুজ 8 কমে, তাহলে 8/5 হবে। আবার এরকম হইতে পারে যে +8/+5, তার মানে কি, কোটি যদি তোমার হচ্ছে 8 বাড়ে, ভুজও হচ্ছে 8 বাড়ে। মানে এভাবে তুমি চিন্তা করো যে বি থেকে যদি এ তে আসতাম তাহলে কোটিও 8 কমছে, ভুজও 5 কমছে, তাও হবে। আবার এ থেকে যদি বি তে যায় তাহলে কোটিও 8 বাড়ছে, ভুজও কি হচ্ছে, 5 বাড়ছে, তো দুইটাই বাড়ছে অথবা দুইটা কি কমছে। এই ক্ষেত্রে তোমার এটা আমাদের হইতে পারে। তাহলে এ বি এর লম্ব রেখার ঢাল, এ বি এর লম্ব রেখার ঢাল, তাহলে আমাদের এবি এর লম্ব রেখা কি, যে বিসিও হইতে পারে, এডিও হইতে পারে। যাই হোক, তাই আমরা এখানে বের করতেছি, দেখো কি হবে, এর যদি 8/5 হয়, এর লম্ব রেখার ঢাল হবে -5/8, লম্ব রেখার ঢাল কি হবে, -5/8। তো এইটা কি, এটা কিন্তু আমরা দুই ভাবে চিন্তা করতে পারি, যে এইটা এরকম হইতে পারে যে -5/8, আর একটা হচ্ছে 5/-8। তাহলে এইভাবে চিন্তা করা যায় যে এইটা হইলো ওয়াই এর পরিবর্তন, মানে ওয়াই কমছে 5, আর এটা হলো এক্স এর পরিবর্তন, এক্স এর পরিবর্তন, তাহলে এক্স কি হয়েছে, এক্স হচ্ছে 5, 8 বাড়ছে। অথবা এরকম হতে পারে যে এটা হলো ওয়াই এর পরিবর্তন, আর এটা হচ্ছে এক্স এর পরিবর্তন, মানে ওয়াই হচ্ছে 5 বাড়ছে আর এক্স হচ্ছে 8 কমছে। এই দুই ভাবে আমরা কিন্তু এই লম্ব বরাবর আমরা কি করতে পারি, আমরা লম্ব বরাবর হচ্ছে এই ঢালটা পাইতে পারি, যে একটা -5/8 আর এটা হচ্ছে শুধু 5/8। ওকে, খেয়াল করবা ঘটনাটা, তার মানে কি, তার মানে হচ্ছে তোমার কোটি 5 বাড়ছে, 5 কমছে, আর ভুজ 8 বাড়ছে। এই ক্ষেত্রে মানে এইভাবে চিন্তা করতে পারো +8, এই ক্ষেত্রে আমার ঢালটা কি হতে পারে, -5/8, অথবা কোটি 5 বাড়ছে আর ভুজ হচ্ছে 8 কমছে, এইভাবে আমরা -5/8 পাইতে পারি। তো এই কেসে যদি এরকম হয় যে এইটা যদি আমাদের -5/8 হয়, তাহলে এটাও -5/8 হবে। আর অপোজিট সাইডে কি হবে, অপোজিট সাইডে গেলে এটা হবে 5/-8, এটা কি হবে, এটা হবে 5/-8। মানে এই দিকে গেলে যদি আমার কোটি বাড়ে, তাহলে এদিকে গেলেও আমার কোটি বাড়বে, সরি এদিকে গেলে আমার যদি কোটি কমে, এদিকে গেলে যদি আমার কোটিটা কোটিটা কমবে, আর এদিকে আসলে সেক্ষেত্রে কোটিটা বাড়বে। সো উল্টাটা, এদিকে গেলে যদি কোটি কমে, এদিকে গেলে কি হবে, কোটিটা বাড়বে। এভাবে জিনিসটা চিন্তা করতে পারো। তাহলে এখন যদি চিন্তা করো, তাহলে এখানে কোটির পরিবর্তন কি, -5, তাহলে 8-এর থেকে 5 কমলে এখানে কোটিটা কত হবে, এটা হবে 3। আর ভুজের পরিবর্তন হচ্ছে +8, আর 5-এর সাথে 8 যোগ করলে কত আসবে, 13।
আবার চিন্তা করতে পারো যে ভাইয়া এইখানে কোটির পরিবর্তন হচ্ছে -5, তাহলে 0 থেকে 5 কমলে আসতেছে -5, আর তোমার হচ্ছে কি এই যে 0 থেকে 8 বাড়লে আসতেছে কত, 8 বাড়লে আসতেছে শুধু 8। তাহলে এটা একটা গেল। আচ্ছা, আবার দেখো এইখানে কোটির পরিবর্তন হচ্ছে 5 আর ভুজের পরিবর্তন হচ্ছে -8, তাহলে কোটি যদি 5 বাড়ে তাহলে এটা আসবে কত, 13, আর ভুজ যদি 8 কমে তাহলে এটা আসবে কত, এটা আসবে তোমার হচ্ছে -3। ওকে, আরেকটা কি হতে পারে, আরেকটা দেখো এখানে কোটির পরিবর্তনটা হচ্ছে 5, তাহলে 0 থেকে 5 বাড়লে হবে 5, আর ভুজের পরিবর্তন হচ্ছে -8, তাহলে 5 8 কমলে হবে -8। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক চাইছিল, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে তোমার এইটা। তাহলে অ্যান্সার ক্যান বি কি, অ্যান্সার এটা হতে পারে যে ডি এরকম হয়ে, অথবা এটাও হতে পারে যে তোমার -8 কত 5, এই দুইটাই কিন্তু আমাদের ডি হতে পারে। সো দুইটাই আসলে আমাদের অ্যান্সার হতে পারে। ওকে, তবে এই পদ্ধতিতে করার জন্য একটা ওয়ার্নিং আছে। ওয়ার্নিং হইলো যে ঢাল বের করার সময় কাটাকাটি করা যাবে না, কাটাকাটি করা যাবে না। মানে কি, মানে হচ্ছে দেখো একটা বিন্দু যদি এরকম হইতো 0 0, আর একটা হয়তো কি বি হচ্ছে 4 8, মনে করো এরকম আছে 5 8 এর বদলে, তো তুমি ঢাল বের করলা যে ভাইয়া আসেন এবি ঢাল বের করি, যে কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর, তাহলে আসলো 8/4। এই 8/4ই রাখতে হবে। তুমি যদি কেটে কেটে 2 বানাই ফেলো তাহলে 2/1, এটা কিন্তু আর হবে না। কেন, কারণ হচ্ছে আমাদের এই আমরা কিন্তু এখন ঢাল বের করতেছি না, আসলে ঢালটা ব্যবহার করে আমরা ওয়াই এর পরিবর্তনটা বের করতেছি, আর এটা কি এক্স এর পরিবর্তনটা বের করতেছে। সো আলটিমেটলি এক্স এর পরিবর্তনটা যদি বের করো আর ওয়াই এর পরিবর্তনটা যদি বের করো, চিন্তা করো কাটাকাটি করলে এই 2/1 আসতেছে, যেটা ওয়াই এর পরিবর্তন 8 এক্স এর পরিবর্তন 4, এটা এক কথা। আর এই যে যখন কাটাকাটি করে 2/1 পাচ্ছ, যে ওয়াই এর পরিবর্তন 2 এক্স এর পরিবর্তন 1, এটা পুরো আলাদা কথা। তো এই দুইটা জিনিস কিন্তু, এই জিনিসটা কিন্তু করা যাবে না। যদি তোমাকে কি বলে, যদি তোমার হচ্ছে ইয়া করতে হয় এই 8/4 দিয়েই করতে হবে। এর লম্ব রেখা কি হবে, লম্ব রেখা হইলে তোমার হচ্ছে এটা তোমার 4/8 করতে হবে। সো এখানে তুমি হাফ করতে পারবে না, তাহলে কিন্তু পরিবর্তনটা চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু অঙ্কটা আর হবে না। সো অলওয়েজ মনে রাখবা যে এইভাবে ঢাল দিয়ে অঙ্কটা করা যাবে, বাট কখনো কাটাকাটি করা যাবে না। এই ক্ষেত্রে তোমার 8/5 আসার কারণে এমনি কাটাকাটি যায় না, কিন্তু তোমার যদি 8/4 আসতো তাহলে তোমার যেটা মনে হতো যে ভাই আসেন কাটাকাটি করি, এটা করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু পরিবর্তনটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো চলো পরে তাহলে চলে যাচ্ছি যে y is equal to x সরলরেখা ভিত্তিক 5 6 বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করো। তার মানে y is equal to x সরলরেখা আছে আমাদের এখানে, যে y is equal to x রেখা। তো তুমি চিন্তা করতে পারো এটা y is equal to x মানে x minus y is equal to 0, এই রেখার সাপেক্ষে কি 5 6 বিন্দুর প্রতিবিম্ব বের করতে হবে। তাহলে এটাকে চলো আমরা একটা আয়না চিন্তা করতেছি। এটাতে আমাদের কি আছে, এটাতে আচ্ছা এটা আমাদের আয়না। সেখানে মনে করো সিলভারিং করা হয়েছে, তো হচ্ছে আয়না মানে মিরর। আচ্ছা, এখানে কোনো না কোনো জায়গায় আমার একটা বিন্দু আছে, সেটা কত p, এটা হচ্ছে 5 6। তুমি মনে করতে পারো যে ভাইয়া এখান থেকে একটা আলোক রশ্মি মনে করেন যে আমাদের আয়নার উপরে পড়লো, পড়লো আলোক রশ্মি, তাহলে ঠিক অপোজিট দিকে এতটুকু দূরত্বে আমাদের কি হবে, এখানে একটা প্রতিবিম্ব তৈরি হবে কিউ। আচ্ছা, তো মাঝখানে মনে করো একটা বিন্দু আছে ডি, ইচ্ছা মতো একটা বিন্দু বললাম, যেটা হচ্ছে কি এটা হলো এই দুটো ছেদ বিন্দু। তাহলে খেয়াল করো এই রেখাটার সাথে এটা লম্ব রেখা, আমরা লম্ব ভাবেই রশ্মিটা নিছি, যে এখান থেকে একটা আলোক রশ্মি কি লম্ব ভাবে পড়ছে, ঠিক অপোজিট দিকে এখানে বিন্দু বিম্ব তৈরি হবে। সো আলটিমেটলি এই রেখাটার এটা কি লম্ব রেখা এবং 5 6 বিন্দু দিয়ে যায়। সো এইটার সমীকরণটা কি হবে, এটার সমীকরণটা হবে হচ্ছে এরকম দেখতে, যে এক্স আর ওয়াই এর সহগটা ইন্টারচেঞ্জ হবে। তাহলে এক্স আর ওয়াই এর সহগটা যেহেতু এখানে 1 ছিল, সো ইন্টারচেঞ্জ হলে 1ই থাকবে, মাঝখানে চিহ্ন চেঞ্জ হবে, এবং বাম পাশে যা লিখছো ডান পাশে এই বিন্দুটা বসাই দিতে হবে 5 + 6। তাহলে x + y = 11। তাহলে পিডি রেখার সমীকরণ পাইলা হচ্ছে x + y = 11, আর ডিটি রেখা মানে এটা মনে করো ডিটি রেখা, এর সমীকরণ হচ্ছে x - y = 0, এদের ছেদ বিন্দু ডি। তাহলে ডিটির ভ্যালুটা কত, x - y = 0, আর পিডির ভ্যালুটা কত, পিডির ভ্যালুটা হচ্ছে x + y = 11। সো এটা সলভ করলে তুমি দেখবা যে x এর ভ্যালুটা আসে 11/2, y এর ভ্যালুটাও আসে 11/2, মানে x এর ভ্যালুটা আসতেছে 5.5, আর y এর ভ্যালুটাও কত আসবে, y এর ভ্যালুটা আসবে 5.5। ওকে, তার মানে এটা কার স্থানাঙ্ক, এটা হলো ডি বিন্দু স্থানাঙ্ক, মানে এদের ছেদ বিন্দু 5.5, কত 5.5। সো ডি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 5.5, 5.5। ওকে, তাহলে এইটা হলো ডি, হলো কি পি আর কিউ এর মধ্যবিন্দু হচ্ছে তোমার ডি, পি ও কিউ এর মধ্যবিন্দু এটা কত, এটা হচ্ছে তোমার ডি। তো তুমি বলতে পারো যে ভাইয়া ঠিক আছে, তাহলে আসেন আমরা চিন্তা করি যে 5 থেকে 5.5 হাফ বাড়ছে, তাহলে এখান থেকে আরো হাফ বাড়লে কত হবে, এখান থেকে আরো হাফ বাড়লে হবে হচ্ছে তোমার 6।
আবার চিন্তা করতে পারো ভাইয়া 6 থেকে 5.5 হাফ কমছে, এটা কিন্তু পিডি ছিল, এটা হাফ কমছে, তাহলে এখান থেকে আরো হাফ কমলে কত হবে? এখান থেকে আরো হাফ কমলে হবে হচ্ছে তোমার কত? 5। ওকে, তাহলে এখন যদি তাই হয় তাহলে একটা হচ্ছে তোমার কি, একটা হচ্ছে 6.5, একটা হচ্ছে তোমার 5.6 এর প্রতিবিম্ব আসলো 6.5, তাহলে আলটিমেটলি কি আসবে? অ্যান্সারটা হবে হচ্ছে তোমার 6,5। ওকে, এটা হচ্ছে আনসার। তো এটা মনে আছে কিনা তোমাদের যে y x রেখার সাপেক্ষে 5.6 প্রতিবিম্ব বের করার জন্য কি করতে হয়? x এর পরিবর্তে y বসাতে হয় আর y এর পরিবর্তে x বসাতে হয়। সো এই জন্য কি হয়েছে, এটা কিন্তু ইন্টারচেঞ্জ হয়ে গেছে, একটা 5.6 টা কি হয়ে গেছে 6.5 হয়ে গেছে। সো এটা তোমাদের মনে থাকলে দেখো, x অক্ষের সাপেক্ষে যদি তোমাদের মনে থাকে যে x অক্ষের সাপেক্ষের জন্য আমাদের কি করতে হয়, প্রতিবিম্ব কিভাবে বের করে? y এর পরিবর্তে মাইনাস ওয়াই বসাতে হয়। y অক্ষের সাপেক্ষে কিভাবে বের করে? তোমার x এর পরিবর্তে মাইনাস এক্স বসাতে হয়, x এর পরিবর্তে মাইনাস এক্স বসাতে হয়। আর y x রেখার সাপেক্ষে, এক্স রেখার সাপেক্ষে যদি বের করতে চাও তাহলে কি করতে হয়? এটা হলো এক্স এর পরিবর্তে ওয়াই বসাতে হয় আর ওয়াই এর পরিবর্তে এক্স বসাতে হয়। যেমন এই 5.6 বিম্বর প্রতিবিম্বটাই যদি আমরা বের করি তাহলে এর এক্স অক্ষের সাপেক্ষে হবে হচ্ছে 5,-6, ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই বসাইলাম, ওয়াই অক্ষের সাপেক্ষে কি হবে -5,6, আর ওয়াই এক্স রেখার সাপেক্ষে কি হবে? এটা হবে হচ্ছে 6,5। ওকে, এটা আশা করি আমরা সবাই বুঝতে পারছি। ওকে ফাইন, এটা সবাই আশা করি ক্লিয়ার। এখন চলো পরবর্তীতে চলে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে আমাদের বৃত্ত। তো বৃত্তজোতে যদি একটু যাই আমরা, কোন একটা বৃত্তের সাথে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ হাবিজাবি যা আছে এখানে সব লেখা আছে যে কোনগুলা ইম্পর্টেন্ট টপিক, কোনগুলা বেশি বেশি আসে। তো আমরা এখন চলো ম্যাথে চলে যাচ্ছি। যে এখানে দেখো কি বলা হয়েছে, যে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র 4,5 আর যা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। সো আমরা আসলে এই লাল কালারের বৃত্তটার সমীকরণ বের করতে যাচ্ছি যার কেন্দ্রটা হচ্ছে আমাদের 4,5। ওকে, এবং এটা কি করতেছে? এটা হচ্ছে তোমার এই বৃত্তটার কেন্দ্র দিয়ে যাচ্ছে। সো এই যে যে বৃত্তটা সেকেন্ড যে কালো কালারের যে বৃত্তটা দেয়া আছে এর কেন্দ্র কত? এর কেন্দ্রটা বের করতে হয় কিভাবে? যে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করো, আবার ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করো। ওকে, -2 দিয়ে ভাগ করো, সরি -2। তাহলে আলটিমেটলি কেন্দ্রটা হবে, যদি এটা সি হয় তাহলে সি হবে কত? সি এর ভ্যালুটা হবে হচ্ছে -2,3। সি এর ভ্যালুটা হচ্ছে -2,3, তাহলে এটা -2,3 বিন্দু দিয়ে যায়। তো চিন্তা করতে পারো ভাইয়া, এটা যদি ডি হয় তাহলে ডিসি দৈর্ঘ্যটাই হচ্ছে কিন্তু আমার লাল কালারের বৃত্তের ব্যাসার্ধ। সো ডিসি এর ভ্যালু হচ্ছে আর, তাহলে এটা কত হচ্ছে? তোমার 4 + 2 স্কয়ার, আর একটা হচ্ছে তোমার 5 - 3 স্কয়ার। সো √6 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাই না? তাহলে 36 + 4 √40। ওকে, তাহলে এরকম চলে আসলো। তাহলে আলটিমেটলি আমাদের এই বৃত্তটার সমীকরণ কি হবে? লাল কালারের বৃত্তটার সমীকরণ, এটা সমীকরণ হবে হচ্ছে দেখো x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। এটা স্কয়ার করো, এটা করলে যা আসবে সেটাই আনসার। দেখো অঙ্কে কিন্তু কোনো ভেজাল নাই, অঙ্ক কিন্তু শেষ। কি করছি আমরা এখানে? যে এই যে যে বৃত্তটার কেন্দ্র কথা বলা হয়েছে, সমীকরণটা দেয়া আছে, এর কেন্দ্রটা হচ্ছে তোমার -2,3। তাহলে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যেহেতু বৃত্তটা যায়, লাল কালারের বৃত্তটা, এই লাল কালারের বৃত্তটার কেন্দ্র হচ্ছে 4,5 বলা হয়েছে, এবং এটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে এইটুকু দৈর্ঘ্যটাই কিন্তু বৃত্তের ব্যাসার্ধ আর। তাহলে আলটিমেটলি আর এর ভ্যালুটা কি হবে? √4 + 2 স্কয়ার 5 - 3 স্কয়ার, আর পেয়ে গেলাম। তাহলে এটা সমীকরণ কি হবে? x - h স্কয়ার y - k স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার। এখন তুমি হিসাব করতে হবে, এখানে আনসার লিখবা না, আর কি আরো দু একটা লাইন করবা, ঠিক আছে? আরো কয়েকটা লাইন করে তোমার হচ্ছে এটা সমীকরণটাকে সিম্পলিফাই করবা, তাহলেই হয়ে যাবে। ওকে, এখন কি বলা হয়েছে? যে A53 B-20 C11 বিন্দু তিনটে একটা বৃত্তের উপর অবস্থিত হলে বৃত্তের কেন্দ্র ও ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তো দেখো এখানে কি বলা হয়েছে, যে এখানে তোমার হচ্ছে এই যে তিনটা বিন্দু একটা বৃত্তের উপর অবস্থিত, তো একটা ত্রিভুজ তৈরি করা যাবে এরকম, তাই না? তো যাই হোক, এই বৃত্তটার কেন্দ্রটা আমরা আগে বের করি, ঠিক আছে? তো মনে করি বৃত্তের সমীকরণ তোমার কি হবে বলতো? বৃত্তের সমীকরণ হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটাকে 1 নাম্বার ইকুয়েশন দাও। আচ্ছা, তারপরে তুমি কি করতে পারো বলতো? তুমি এখানে দেখো এই যে 1 নাম্বার সমীকরণটা এখানে 5,3 বিন্দু দিয়ে যায়, তাহলে 1 নাম্বারটা যদি 5,3 বিন্দু দিয়ে যায়, আমি কাইন্ডা একবারে লিখবো যে দেখো এরকম আসবে 10g প্লাস হচ্ছে 6f প্লাস হচ্ছে সি ইজ ইকুয়াল টু আসবে 25 প্লাস -29, ঠিক আছে? -29, সরি 25 প্লাস 9, ঠিক আছে, -34। আচ্ছা, এটা হচ্ছে তোমার 2 নাম্বার ইকুয়েশন। আবার 1 নাম্বারটা কোন বিন্দু দিয়ে যায়? -20 বিন্দু দিয়ে যায়, -20 বিন্দু দিয়ে যায়। তাহলে এটাকে যদি সিদ্ধ করে দাও তাহলে আসবে হচ্ছে -4g প্লাস 0f প্লাস সি, কিন্তু 0f, হ্যাঁ?
তাহলে আসতেছে ইজ ইকুয়াল টু -4। এটাকে আমি 3 নাম্বার ইকুয়েশন দিলাম। আবার তুমি চিন্তা করতে পারো যে 1 নাম্বারটা তোমার 1 1 বিন্দু দিয়ে যায়, এটা ছিল এ বিন্দু, এটা ছিল বি বিন্দু, এটা ছিল সি বিন্দু। 1 1 বিন্দু দিয়ে যায়, তাহলে আমরা কি লিখতে পারবো? 2g প্লাস 2f প্লাস c ইজ ইকুয়াল টু -2। এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে 4 নাম্বার ইকুয়েশন। সো এই তিনটা ইকুয়েশন সলভ করে 2 3 4, তাহলে কত আসবে বলো তো? 2 3 4 সলভ করলে দেখবা জি এর ভ্যালুটা আসতেছে -3, এফ এর ভ্যালুটা আসবে তোমার হচ্ছে -2, আর সি এর ভ্যালুটা আসবে 8। সি এর ভ্যালুটা চলে আসবে তোমার হচ্ছে 8। তিনটা সলভ করলে এই তিনটা ভ্যালু তোমার চলে আসবে। তাহলে কেন্দ্র কত হবে? কেন্দ্র হবে হচ্ছে -g -f। তাহলে আলটিমেটলি কেন্দ্র আসবে যদি তোমার 3, 2। ঠিক আছে? তাহলে এই যে বৃত্তটা আসলো, এই বৃত্তটার কেন্দ্র যদি এখানে হয়, এটা মনে করো কি বলবো, এটার কেন্দ্র পি, এটা হলো 3 2 বিন্দু। ওকে, এটা বিন্দু কেন্দ্রটা হচ্ছে 3 2 বিন্দু। তাহলে এই বৃত্তের কেন্দ্র পেয়ে গেলাম। এবার ত্রিভুজ এবিসি যেটা আছে, এইটার ভর কেন্দ্র, তো ভর কেন্দ্র তার মানে এরকম কোন জায়গায় থাকবে, এটা কোথায় আছে আমরা জানি না। সো পি যদি এই বিন্দুটা আমাদের হয়, তো এই সাইডে লিখি পি, মনে করো এই বিন্দু 3 2, আর ভর কেন্দ্র হচ্ছে মধ্যমাগুলোর ছেদ বিন্দু, এটা হলো জি। তো ভর কেন্দ্র বের করার কিন্তু আমাদের সহজ একটা সিস্টেম আছে, এটা ছিল পি। সিস্টেমটা কি? যেটা হচ্ছে তোমার তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ, 5 -2 + 1 ডিভাইডেড বাই 3, আর একটা হচ্ছে তোমার 3 + 0 + 1 ডিভাইডেড বাই 3। সো জি এর স্থানাঙ্ক কত হবে? জি এর স্থানাঙ্ক হবে হচ্ছে তোমার 4/3, এটাও 4/3। ওকে, তাহলে আমাদের লাগবে কি? আমাদের এই পি আর জি এর মধ্যবর্তী দূরত্ব। সো জি এর স্থানাঙ্ক হচ্ছে 4/3, 4/3। তো পিজি থাকবে আমাদের, পিজি। তো পিজির ভ্যালুটা কত হবে? √3 - 4/3 স্কোয়ার প্লাস 2 - 4/3 স্কোয়ার। তো পিজি দৈর্ঘ্যটা তুমি যদি বের করো, এটা মনে হয় √29/3 আসবে। √29/3 এত একক। এটা হয়ে যাবে আমাদের আনসার। ওকে, আশা করি ক্লিয়ার। এখন চলো পরবর্তী টপিকে চলে যাচ্ছি আমরা। যে এখানে কি বলা হয়েছে, যে একটা বৃত্তের দুইটা পাশে মানে ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে বৃত্তের সমীকরণ। তো সমীকরণ আসলে চাই নাই যে এই দুইটাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটা এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো। তাহলে একটা বিন্দু এইটা, আর একটা বিন্দু হচ্ছে এইটা। তো এইটাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি হবে? সো বৃত্তের সমীকরণটা কি হবে? বৃত্তের সমীকরণটা হবে x - x1, x - x2, y - y1, y - y2 is equal to 0। তাহলে এটা আসতেছে x² - 2x প্লাস y² - 3y প্লাস y - 3 is equal to 0। তাহলে x 2x minus 2y minus 3 is equal to 0। এটা আসতেছে হচ্ছে আমাদের ইয়ার ভ্যালু, বৃত্তের সমীকরণ। তাহলে x অক্ষের খণ্ডিতাংশ বের করার জন্য আমাদের কি লাগবে? যে x অক্ষের খণ্ডিতাংশ, তাই না? খণ্ডিতাংশ বের করার সূত্র কি? সূত্র হচ্ছে তোমার 2√g² - c। তো এখান থেকে তুমি বলতে পারো যে ভাইয়া জি এর মানটা হচ্ছে -1, এফ এর মানটাও হচ্ছে -1, আর সি এর মানটা হচ্ছে -3। তাহলে 2√(-1² - -3), তাহলে এটা 4 একক। এটা হচ্ছে তোমার আনসার। তাহলে এটা আসছে তোমার 4 একক। এটাই হচ্ছে তোমার আনসার। সো আলটিমেটলি ব্যাসের প্রান্ত বিন্দু দিয়ে যে সমীকরণটা আছে সেটা সূত্র কি ছিল? যে x - x1, x - x2, y - y1, y - y2 is equal to 0। এখান থেকে বৃত্তের সমীকরণটা পেয়ে গেলাম, যেটা বৃত্তের সমীকরণটা পেয়ে গেলাম। তো পাওয়ার পরে যেটা আসতেছে যে আমরা এখান থেকে জি এফ সি বের করলাম, আর এক্স অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে 2√(g²-c), এটা আমরা বসাই দিলাম। ঠিক আছে, ওকে। ওকে, তাহলে আমরা চলো পরবর্তীটাতে চলে যাচ্ছি, যেখানে কি বলা হয়েছে যে একটা বৃত্তের সমীকরণ বের করো যা এই বৃত্তকে 3 4 বিন্দুতে স্পর্শ করে এবং 6 3 বিন্দু দিয়ে যায়। তো দেখো আমাদের কালো কালারের যে বৃত্তটা আছে, এটা আমরা মনে করতেছি যে এটা হচ্ছে আমাদের x² প্লাস y² মাইনাস 25 ইজ ইকাল টু 0। এইটাকে একটা বৃত্ত, এর উপর একটা বিন্দু আছে, সেই বিন্দুটা কত? সেই বিন্দুটা হচ্ছে আমাদের 3 4। ওকে, তাহলে আমাদের এটা এই বৃত্তটাকে 3 4 বিন্দুতে একটা লাল কালারের বৃত্তটা স্পর্শ করে, এবং এই বৃত্তটা আবার এখানে কোনো না কোনো জায়গায় 6 3 বিন্দু দিয়ে যায়, 6 3 বিন্দু দিয়ে যায়। তাহলে এই লাল কালারের বৃত্তটার সমীকরণটা আমাদেরকে বের করতে হবে। এটার কত আমাদেরকে বের করতে হবে। ওকে, তো চিন্তা করতে পারো যে ভাইয়া এখানে যে আমার 3 4 বিন্দুটা আছে, এই যে 3 4 বিন্দুটা আমাদের কাছে আছে,
এই 3-4 বিন্দুটাকে আমরা বিন্দু না চিন্তা করে আমরা যদি একটা বিন্দু বৃত্ত চিন্তা করতাম তাহলে তার সমীকরণটা কি হইতো সেটা যদি আমরা একটু দেখি যে 3-4 বিন্দুতে বিন্দু বৃত্তের সমীকরণ কি হচ্ছে বলতো? এটা হলো x মাইনাস 3 স্কোয়ার x মাইনাস এইচ স্কোয়ার y মাইনাস কে স্কোয়ার। যেহেতু এটা বিন্দু বৃত্ত তাই তার ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধটা হয়ে যাবে 0। তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। এটা হবে তোমার হচ্ছে বিন্দুবৃত্তের সমীকরণ। এটাকে আমরা মনে করো 1 নাম্বার সমীকরণ দিচ্ছি। এটা কিসের সমীকরণ? এই 3-4 বিন্দুটার সমীকরণ, বা এখানে আমরা বিন্দু চিন্তা না করে এটাকে আমরা কি চিন্তা করতেছি? বিন্দু বৃত্ত চিন্তা করতেছি। ঠিক আছে? তাহলে এই যে কালো কালারের যে বৃত্তটা আমাদের কাছে আছে, এই যে কালো কালারের যে বৃত্তটা আছে এবং 3-4 যে বিন্দু বৃত্তটা আমরা পাইছি, এই লাল কালারের বৃত্তটা কিন্তু তাদের ছেদ বিন্দুগামী বৃত্ত। চিন্তা করো, এই কালো কালারের বৃত্তটা আমাদেরকে দেয়া হয়েছে আর 3-4 বিন্দু বৃত্তটা আমরা পাইছি। তাহলে লাল কালারের বৃত্তটা হচ্ছে এই বৃত্ত এবং এই বৃত্তের ছেদ বিন্দুগামী বৃত্ত। ঠিক আছে? তাহলে এটা যদি আমাদের 1 নাম্বার সমীকরণ হয়, এটাকে আমরা আসলে 2 নাম্বার দেই মনে করো। সো 1 ও 2 এর ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ, ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণ। এটা আমরা কিভাবে বের করি? মনে করো যে কোনো একটা বৃত্তের সমীকরণ নিয়ে শুরু করো, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 25 প্লাস কে ইন্টু অন্য বৃত্তের সমীকরণ, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0। তুমি যে কোনো একটা বৃত্তের সমীকরণ নিলা, এই বৃত্তের সমীকরণ নিলা প্লাস কে ইন্টু আরেকটা বৃত্তের সমীকরণ নিলা ইজ ইকুয়াল টু 0। তুমি লিখলাম। তাহলে এটা কার সমীকরণ? এটা কিন্তু এই যে লাল কালারের বৃত্তের সমীকরণ। শুধু কার মানটা আমরা জানি না, শুধু আমরা কে এর মানটা আমরা জানি না। সো কে এর মানটা আমরা কিভাবে বের করব? এই যে 3 নাম্বারটা 6-3 বিন্দু দিয়ে যায়, তাহলে 3 নাম্বারটা যদি আমাদের 6-3 বিন্দু দিয়ে যায়, তাহলে একটু হিসাব করে দেখো, যদি আমরা বসাই দেই 6-3 বিন্দু যদি এখানে বসাই দিতা, বসালে দেখতা তোমার কে এর মানটা মাইনাস হাফ চলে আসতো। হিসাবটা আমি করে দিচ্ছি না, কে এর মানটা একটু করে দেখতা যে মাইনাস হাফ চলে আসবে। তাহলে এই মানটা যদি এখন তুমি এখানে বসাই দাও, যে 3 নাম্বার সমীকরণে কে এর মানটা বসাই দিলে আমরা কি পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 8y প্লাস 25 মাইনাস হাফ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 25 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে তোমার লাল কালারের যে বৃত্তটা আছে তার সমীকরণ। এটাই আনসার। ওকে, এটাই আনসার। যে কি কি করলাম আমরা? আমরা বেসিক্যালি 3 নাম্বার 3-4 বিন্দুটাকে বিন্দু না চিন্তা করে একটা বিন্দু বৃত্ত চিন্তা করলাম। তাহলে এই কালো কালারের বৃত্ত আর এই বিন্দু বৃত্তের এটা হচ্ছে ছেদ বিন্দুগামী বৃত্ত। তাহলে খলিফার সূত্রতে কি বলছিলাম? যে প্রথম বৃত্তের সমীকরণ প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্তের সমীকরণ ইজ ইকুয়াল টু 0। এটা হবে লাল কালারের বৃত্তটার সমীকরণ। এটা আবার 6-3 বিন্দু দিয়ে যায়, তাহলে কে এর ভ্যালুটা চলে আসবে মাইনাস হাফ। এই মানটা যদি তুমি হচ্ছে এখানে বসায় দাও তাহলে তোমার অঙ্কটা শেষ। এখানে তুমি যদি বসায় দাও তাহলে আসলে অঙ্কটা। দেখো কি বলা হয়েছে, এটা 19 সালের বুয়েটের প্রশ্ন, ভালো করে একটু শুনবা কোশ্চেনটা। যে একটা বৃত্ত -1 আর 3-2 বিন্দু দিয়ে যায় এবং এর কেন্দ্র এই বৃত্তের অমুক বিন্দুতে স্পর্শকের উপর অবস্থিত। সো আমরা মনে করো এই কালো কালারের বৃত্তটার সমীকরণ মনে করতেছি কোনটা? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কালো কালারের বৃত্তটার সমীকরণ। তার উপরস্থ একটা বিন্দু আছে, সেটা হচ্ছে 1-2। এই বিন্দুটা একটা স্পর্শক আঁকা যায়, এটা হলো মনে করো সেই স্পর্শক। তো স্পর্শকের সমীকরণটা আমরা কিভাবে বের করতে পারি বলতো? এই স্পর্শকের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স x1 বসাতে হয়, ওয়াই স্কোয়ারের পরিবর্তে ওয়াই y1 বসাতে হয়, এক্স এর পরিবর্তে এক্স প্লাস x1/2 বসাতে হয়, ওয়াই এর পরিবর্তে ওয়াই প্লাস y1/2 বসাতে হয়, প্লাস সি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে? স্পর্শকের সমীকরণটা এরকম আসে। যে কি করতে আমরা এই সমীকরণের এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স ইন্টু x1, ওয়াই স্কোয়ারের পরিবর্তে ওয়াই ইন্টু y1, এক্স এর পরিবর্তে এক্স প্লাস x1/2, ওয়াই এর পরিবর্তে ওয়াই প্লাস y1/2, আর একটা সি আমরা এখানে বসাই দিলাম। তাহলে দেখো এই যে সমীকরণটা এরকম দাঁড়ায় যে তোমার হচ্ছে এক্স প্লাস 2y প্লাস কত বলতো? প্লাস হচ্ছে তোমার 3 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। এরকম চলে আসে। এটা কিসের সমীকরণ? এটা হলো স্পর্শকের সমীকরণ। কোন বিন্দুতে? এই বৃত্তটার এই বিন্দুতে স্পর্শকের সমীকরণ। তো এই স্পর্শকের উপরে একটা আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র অবস্থিত, আমাদের কাঙ্ক্ষিত বৃত্তের কেন্দ্র অবস্থিত। তাহলে বৃত্তটা কেমন হবে? এটা মনে করো আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত। এটা এক জায়গায় তোমার হচ্ছে এরকম 1-1 বিন্দু দিয়ে যায়, আর এক জায়গায় তোমার হচ্ছে 3-2 বিন্দু দিয়ে যায়। দ্যাটস আওয়ার বেসিক্যালি আমাদের টার্গেট বের করা। আচ্ছা, তাহলে এইটার কেন্দ্র যদি এরকম চিন্তা করো যে -g-f, তাহলে বৃত্তের সমীকরণ আমরা যেটা চাচ্ছি সেই বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy
প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ কনসিডার করলাম, ঠিক আছে? আচ্ছা, তারপর এখন কি আছে বলতো? 1 নাম্বারটা হচ্ছে তোমার -1 বিন্দু দিয়ে যায়। তাহলে আলটিমেটলি তুমি যে লিখতে পারবা যে তোমার -2g -2f প্লাস সি ইজ ইকুয়াল টু -2। ওকে, 1 নাম্বারটা আবার হচ্ছে 3 2 বিন্দু দিয়ে যায়। তাহলে তুমি কি লিখতে পারবা? 6g প্লাস 4f প্লাস সি ইজ ইকুয়াল টু 9 প্লাস 4 -13। ওকে, আচ্ছা, আর এইটার কেন্দ্র -g-f, একের কেন্দ্র -g-f, এটা কোন রেখার উপর অবস্থিত? এই রেখাটার উপর অবস্থিত, যে তোমার x প্লাস 2y প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে এরকম লেখা যাবে যে -g-2f প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। বা তুমি এরকম লিখতে পারো g প্লাস 2f প্লাস 0c ইজ ইকুয়াল টু -3। ওকে, এরকম লিখতে পারো। তাহলে একটা সমীকরণ পাইছো এখানে, একটা সমীকরণ পাইছো এখানে, একটা সমীকরণ পাইছো এখানে। সো আলটিমেটলি তুমি যদি এখানে এটাকে 2 দাও, এটাকে যদি 3 দাও, এটাকে যদি 4 দাও, তো এটাকে তুমি যদি সলভ করো এখন, ঠিক আছে, সলভিং 2 3 4, আমরা কি পেয়ে যাচ্ছি বলতো? আমরা পাচ্ছি হচ্ছে জি এর ভ্যালু -4, এফ এর ভ্যালু 7/2, আর সি এর ভ্যালু হচ্ছে -3। তাহলে এটা যদি তুমি পাও, তাহলে এখন দেখো আমাদের অ্যান্সার অঙ্কটা হয়ে গেছে। সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে হচ্ছে এই যে 1 নাম্বার সমীকরণে আমার জিএফসি এর ভ্যালুটা বসাই দিতে হবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কত বলতো? মাইনাস হচ্ছে তোমার 4, তাই না? তাহলে 8x আর 7/2 প্লাস 7y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। যদি আমার কোনো ভুল না হয়ে থাকে, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, পরে কি বলা হয়েছে? যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বৃত্তের এমন দুইটা স্পর্শকের সমীকরণ বের করো। এই বৃত্তের এমন দুইটা স্পর্শকের সমীকরণ বের করো যারা স্পর্শকের কি বলছে, ছেদবিন্দুর সঞ্চারপথের সমীকরণ বের করো। স্পর্শকের সমীকরণ না, সরি, ছেদবিন্দুর সঞ্চারপথের সমীকরণ বের করো যারা পরস্পরের উপর লম্ব। তাহলে আমরা মনে করি একটা ছবিতে একটা বৃত্ত আঁকছি, সেই বৃত্তটা আমাদের সমীকরণটা আমরা মনে করতেছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। এরকম মনে করো আমার দুইটা স্পর্শক আছে যারা মনে করো পরস্পরের উপর লম্ব, তাদের একটা ছেদবিন্দু অবশ্যই থাকবে, এটা হলো ছেদবিন্দু। এরকমও হইতে পারে স্পর্শকটা, তাই না, যে তারা পরস্পরের উপর লম্ব, তাহলে সেখানে একটা ছেদবিন্দু থাকবে। এরকমও হইতে পারে স্পর্শকটা তারা পরস্পরের উপর লম্ব, তাহলে সেখানে একটা ছেদবিন্দু থাকবে। আমি র্যান্ডমলি আঁকাচ্ছি, কিন্তু এখানে হইতে পারে একটা, এটা পরস্পরের উপর লম্ব, সেখানে একটা ছেদবিন্দু থাকবে। আবার এখানেও মনে করো এটা পরস্পরের উপর লম্ব, এখানে একটা ছেদবিন্দু থাকবে। এখানেও মনে করো পরস্পরের উপর লম্ব, এখানে একটা ছেদবিন্দু থাকবে। এখানে পরস্পরের উপর লম্ব, এখানে একটা ছেদবিন্দু থাকবে। আবার এখানে দেখো পরস্পরের উপর লম্ব, এখানে একটা ছেদবিন্দু থাকবে। এই সবগুলো ছেদবিন্দু জয়েন করলে আমরা কিন্তু আরেকটা বৃত্ত পাই। এই সবগুলো ছেদবিন্দু জয়েন করলে আমরা হচ্ছে আরেকটা বৃত্ত পাচ্ছি। তাহলে এই লাল কালারের বৃত্তটাই হচ্ছে আমাদের ছেদবিন্দুর কি বলতো, সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ, এই লাল কালারের বৃত্তটার সমীকরণটাই হবে আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। তাহলে আমরা কিভাবে পাবো? দেখো, আমরা একটা জাস্ট নিচ্ছি, একটা দিয়ে দেখাচ্ছি যে আমাদের কালো কালারের যে বৃত্তটা ছিল তার কেন্দ্র হচ্ছে তোমার 0 0, আর রেডিয়াসটা কত? রেডিয়াসটা হচ্ছে এ, ব্যাসার্ধটা হচ্ছে তোমার এ। তাহলে কালো কালারের বৃত্তের কেন্দ্রটা যদি এরকম কোনো জায়গায় থাকে, দ্যাট শুড বি আওয়ার 0 0, আর তার ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধটা হচ্ছে এ। তাহলে আমরা বলতে পারি যে ভাই এই দৈর্ঘ্যটুকু কিন্তু আপনার কি হবে? এই দৈর্ঘ্যটুকু হবে আপনার এ। তাহলে আপনি যদি এইটা জয়েন করে দেন, এটা একটা বর্গ, দেখো এটা বর্গ হয়ে যাচ্ছে, যে এইটুকু দৈর্ঘ্য কত আসতেছে? এ। আবার এইটুকু দৈর্ঘ্য কত আসতেছে? এইটুকু দৈর্ঘ্য আসতেছে আমাদের এ। তো খেয়াল করো, এই বর্গের যে কর্ণটা আসতেছে, সেই কর্ণটার দৈর্ঘ্য কত হবে? √2a। এটাই কিন্তু আমাদের লাল কালারের বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু একটা বর্গ, বর্গের দুইটা বাহুর দৈর্ঘ্যই তোমার এ, তাহলে আলটিমেটলি তার কর্ণের দৈর্ঘ্যটা কত হবে? √2a। এই √2a কিন্তু আমাদের লাল কালারের বৃত্তের ব্যাসার্ধ, এবং লাল কালারের বৃত্তের কেন্দ্রটাও কিন্তু 0 0। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে x-0 স্কোয়ার y-0 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? √2a স্কোয়ার। তাহলে মানে কি আসবে বলতো? x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার। দ্যাটস বেসিক্যালি আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ। এটাই হচ্ছে আমাদের কি আনসার। ঠিক আছে, তো লাল কালারের বৃত্তটা চাইছিলাম, এর সমীকরণটা পেয়ে গেছি। ওকে, সো পরেরটাতে দেখো, নেক্সট টপিক হচ্ছে আমাদের বিন্যাস সমাবেশ। সো বিন্যাস সমাবেশের মধ্যে আমাদের কি আছে?